আমার বুকের ওপরে একটা পিশাচ এসে বসে থাকতে শুরু করলো প্রায় দিন রাত্রিরেই। সেই সব রাতে আমার ঘুমের মধ্যে অমন হয়, কান্না পায়। কি ভয়ানক তাকে দেখতে। আমি তার স্পর্শ জানি, গন্ধ চিনি, পায়ের শব্দ শুনি। সে আমাকে ভয় দেখায়, তারপর আমার ঘাড়ে নিজের লম্বা লম্বা দাঁত ফুটিয়ে রক্ত খায়। প্রথমবার ওই পিশাচ আমার কাছে আসে পাক্কা 358 দিন আগে, ভাদ্র মাসের 22 তারিখ। মোহরের কথা পড়ে আমি অবাক হয়েছিলাম, তবে আমার অবাক হওয়া নিয়ে একদমই কৌতূহলী হবেন না। আমি প্রথম অমন হরেক জিনিসে অবাক হই, তারপর ভাবতে বসি এটা এমনভাবে না করে অমনভাবে করলে কত ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। যেমন এখন মনে হয় যদি তখন কান চাপা দিয়ে রাখতাম, চোখ বন্ধ করে রাখতাম, দেখেও না দেখার ভান করতাম, তাহলে জীবন অন্যরকম হতে পারত। আপনি আবার ভাবছেন, শুরু করলো মোহরের কথা দিয়ে, এবার নিজের ধানাই পানেই শেষ হওয়ার নাম নেই। আরে দাঁড়ান না, অত তাড়াহুড়ো কিসের? আমার কথা না বললে মোহরের কথায় আসা যাবে না। একটু আমার সঙ্গে পরিচয় করে নিন, তারপর না হয়। আমি সংযুক্তা, গ্রামের মেয়ে। গ্রামের বিলুপ্তপ্রায় খেলা, আনুষঙ্গিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে থিসিস পেপার লিখছি। আপনি অবাক হলেন বিষয় শুনে? অবাক হবেন না প্লিজ। যারা অবাক হয়ে প্রশ্ন করে তাদের আমি বহুবার হতাশ চোখে প্রশ্ন করেছি, গত 10 বছরে প্রত্যন্ত গ্রাম থেকে আনুমানিক কটা খেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে গিয়ে পড়েছে জানেন? 50-এরও বেশি। হাঁ হয়ে যান তারা। আপনি অবাক হবেন না, এই বিলুপ্তির কারণটা খুব স্বাভাবিক হলেও অবিশ্বাস্য। গ্রামের জায়গা সংকুলান, গ্রাম আর গ্রাম নেই, মেগা প্রজেক্ট হচ্ছে, কারখানা হচ্ছে, খেলবে কোথায় বাচ্চারা? আর ভারী ভারী বই, হোমওয়ার্ক, সিলেবাসের বোঝা, স্কুলের ব্যাগ, এক্সাম, খেলবে কখন বাচ্চারা? ভাগ্যের কি পরিহাস দেখুন, গ্রামের খেলার বিলুপ্তি নিয়ে গবেষণাপত্র লেখার জন্য শেকড় ছেঁড়া হয়ে চলে আসতে হলো শহর কলকাতার বুকে। আমার গ্রামের ধুলো কাদা, বন্ধুবৃত্ত, ধীরে সুস্থে চলা জীবন, পানা পুকুর, বাঁশঝাড় খুব মিস করি এখন। অবশ্য ওখানেও অপ্রাপ্তি ছিল। মধ্যবিত্ত বাড়ির মেয়ে, সমর্থ হতে না হতেই পাড়ার সিসিটিভি কাকিমা জেঠিমারা আমার বিয়ে দেওয়ার জন্য নিবেদিত প্রাণা হয়ে উঠেছিলেন। আমি বাড়ির লোককে বললাম নিজের পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করব। সামনে তখন একটাই উপায়, চাকরি পাওয়া নতুবা নিজের পড়াটাকে চালিয়ে যাওয়া। সেই সূত্রে আমার ঠিকানা এখন তিলোত্তমা। প্রথম কয়েক মাস বেশ উত্তেজনার মধ্যে দিয়েই কাটলো। কলকাতা আগে এলেও এমন বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো করে তো আগে ঘুরে দেখিনি। শহরটাকে নতুন মনে হলো, পারলে আকাশ ছুঁয়ে ফেলি। প্রথমে মহাজাতি সদনের কাছে একটা লেডিস হোস্টেলে থাকা শুরু করেছিলাম, মানিয়ে নিতে অসুবিধা হলো, বেরিয়ে এলাম। এবারে আমার স্ট্রিটে পেইং গেস্ট, খরচ বেশি, একটা রুম দুজনে শেয়ার করে থাকতে হবে। মাঝারি মাপের ঘরে 2টো খাট, বিছানা পাতা আছে, 2টো চেস্টিন ড্রয়ার। ভাগ্য ভালো ছিল যে যখন গিয়ে উঠলাম তখন ওই ঘরে অন্য পেইং গেস্ট নেই, আমি একাই। তবে কপালে সবার নাকি সুখ সয় না। একদিন সন্ধেবেলায় কাজ ছেড়ে সবে ঢুকছি, এমন সময় বাড়ির মালকিন মিঠু কাকিমা আমাকে ডেকে পাঠালেন। গিয়ে দেখি ওর ঘরে আমার বয়সী একটা মেয়ে বসে, কামিজটা টকটকে লাল, সালোয়ার হলদে ফুল ফুল ছাপ। সংযুক্তা, এসো বসো, মিঠু কাকিমার আহ্বান। আঙুল দিয়ে চেয়ার দেখালেন, যা বললেন তারপর, সংযুক্তা এ হলো মোহর, তোমার নতুন রুমমেট, আজ থেকেই থাকবে। পুরনো কেউ তো আগে ছিল না, নতুন বলার কি দরকার বুঝলাম না। আসলে আমার রাগে গা জ্বলে যাচ্ছিল। ঘর নোংরা করবে, রাতে আলো জ্বালিয়ে শোবে, হাজার বায়নাক্কা। বিরক্তিটা বুঝতে না দিয়ে মুখে বললাম, আচ্ছা ঠিক আছে। দৃষ্টি চলে গেছে আবার মোহরের দিকে। এমনিতে বেশ সুন্দর দেখতে মেয়েটাকে, কিন্তু মুখ শুকনো, বিবর্ণ ত্বক, হাতের আঙুলগুলো শীর্ণ, কিছু ঝিরিঝিরি চুল, একজোড়া ছলছল চোখ। মোহরের চোখের দিকে তাকিয়ে থতমত খেলাম। ওই চোখ জোড়ায় এক ফোঁটা ভাষা নেই, কথা বলার ইচ্ছে নেই, ভেজা ভেজা অথচ কড়া বোবা দৃষ্টি। আমি বললাম হাই। মোহর ঘাড় হেলিয়ে বলল হায়। এর পরে কয়েক সেকেন্ড আমরা তিনজন একে অপরের দিকে নীরব দৃষ্টি নিয়ে তাকিয়ে বসে রইলাম, প্রত্যেকেই ভাবছি অন্যজনের নৈশব্দ ভাঙুক। শেষমেশ মিঠু কাকিমা বলে উঠলেন, সংযুক্তা যাও না, মোহরকে নিয়ে রুমে যাও, আমি চা করে দিয়ে আসছি। মনের মধ্যে গুজে থাকা চরম অস্বস্তিটা যেন পালানোর পথ পেল। আমি উঠে রুমের দিকে হাঁটা দিলাম, পেছনে মোহর। ঘরে ঢুকেই ফাঁকা পড়ে থাকা খাট বিছানা দেখিয়ে বললাম, এটা তোমার বেড। থ্যাংক ইউ। মোহরের গলাটা থমথমে। আমি ব্যাগটা মেঝেতেই রেখে বিছানায় শুয়ে পড়লাম। বললাম, আমার বাড়ি আরামবাগের দিকে, কাবলে, নাম শুনেছ? মোহর মাথা নাড়ালো, হুম। শহরে ঘুরলেও আমার শেকড় সেই গ্রামেই পড়ে আছে। থিসিস পেপার লিখছি, তাই এখানে থাকতে হচ্ছে। তোমার কথা বলো। আমি গ্রামের মেয়ে, কাকদ্বীপের। ও, এখানে কী জন্যে? আমি আমি ট্রিটমেন্টের জন্য এসেছি। দুবার চোখের পলক ফেললো মোহর, মিথ্যে বলছে। ট্রিটমেন্ট? হ্যাঁ,
মোহর নিজের বিছানায় বসেছে, মুখের পেশিগুলো কাট কাট। বলে চলল, ভয় নেই, ছোঁয়াচে নয়। আমার ঘুমের একটা সমস্যা আছে। এখানে কলকাতায় একজন ডাক্তারকে দেখাতে এসেছি, এখানে থেকে ট্রিটমেন্ট করাতে হবে। কোনো এক অজানা কারণে আমি ওর সব কথা বিশ্বাস করলাম না। শুধু ডাক্তার দেখাতে মোহর শহরে আসেনি। কী রকম সমস্যা হয় তোমার? আমি ঘুমের মধ্যে অদ্ভুত সব শব্দ করি। ফাটা ঠোঁটে জিভ বোলাচ্ছে মোহর। অদ্ভুত শব্দ? হ্যাঁ, তুমি শুনলেও যেন ভয় পেও না, ঠিক আছে? এই প্রথমবার মোহর আমাকে তুমি বলে সম্বোধন করলো। ঠিক আছে। আর শোনো, রাতে লাইট জ্বালিয়ে শোবে না। আলো জ্বললে আমার ঘুম আসে না, কেমন? মোহর মাথা নাড়ল। পরের কটা দিন নির্বিঘ্নেই কাটলো। মোহরের প্রতি তাই আমার সন্দেহটা আরও বেড়ে গেছে। ঘুমের মধ্যে কোনো শব্দ করতে শুনিনি। ভুলটা আংশিক ভাঙল 9 দিনের মাথায়। সেদিন বৃহস্পতিবার। নদীয়ার একটা গ্রামে গিয়েছিলাম, ওখানকার স্থানীয় একটা খেলার খবর পেয়ে। ফিরতে বেশ রাত হয়ে গেল। এমনিতে পেইং গেস্টদের বেশি রাত করে ফেরা মানা থাকলেও আমাকে ছাড় দিয়েছেন কাকিমা। লেখাপড়ার গুরুত্ব ভদ্রমহিলা বোঝেন। আমি ফিরলাম রাত 9টায়। ঢুকে হাত মুখ ধুয়ে কাকিমার কাছে খেয়ে নিলাম। রুমে ফিরে সোজা বিছানায়। ক্লান্তিতে চোখ বুজে আসছিল। মোহরের খাওয়া আগেই হয়ে গিয়েছিল। বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিল মোহর। আমায় দেখে মুখে একটা হাসি আনার চেষ্টা করলো। আমি হেসে শুয়ে পড়লাম। আর শক্তি ছিল না। একটা অদ্ভুত শব্দে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। শানের মেঝেতে ধাতব কোনো বস্তু ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে গেলে যেমন তীক্ষ্ণ একটা শব্দ হয়, কিছুটা তেমন শব্দ। শুয়ে শুয়েই বোঝার চেষ্টা করলাম কি ঘটছে। চোখের পাতা খুলতে পারছি না। মনে হচ্ছে কয়েক মন করে ওজন চাপিয়ে দেওয়া হয়েছে দু চোখের উপরে। কোনো মতে ফোনটা নিয়ে দেখলাম 1:30 বাজে। ধুত্তেরি, ঘুম ভাঙার আর সময় পেল না। কী জন্য ঘুম ভেঙেছে সেদিকে মনোযোগ না দিয়ে আবার ঘুমাবো বলে তোড়জোড় করছি, এমন সময় শব্দটা আবার শুনলাম। কি? আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল ভয়ে। আচমকা ভয়ে শরীর জমে গেছে। ঘুম উবে গেছে চোখ থেকে। অতি কষ্টে উঠে বসলাম। ঘরে আলো জ্বলছে না। অঝোরে বৃষ্টি নেমেছে। পূর্ব দিকের জানলাটা হাট করে খোলা। গলির মাথার স্ট্রিট লাইট অন্যদিন ঘরের ভেতরে এসে পড়ে, আজ নেই। মনে হয় কারেন্ট অফ হয়ে গেছে। মোবাইলের টর্চটা জ্বালিয়ে শব্দটা উৎস সন্ধান করতে গিয়ে অবাক হয়ে গেলাম। মোহরের বিছানা থেকে শব্দটা আসছে। যে দৃশ্য আমি দেখলাম তাতে হাড় হিম হয়ে গেল। মোহর বিছানায় শুয়ে ধনুকের মতো বেঁকে উঠে গেছে। দুটো হাত আর দুটো পা বিছানা ছুঁয়ে আছে। পিঠ ছাপানো খোলা চুল ঝালরের মতোই শূন্য থেকে দুলছে। দুই হাতের পাঞ্জা দিয়ে চাদরটায় খামচে ধরছে আর ছাড়ছে মোহর। পা দুটো তালে তালে ঠুকছে বিছানায়। মাথাটা এধার থেকে ওধার হচ্ছে পেন্ডুলামের মতন। শরীরটা থরথর করে কাঁপছে। আর এই সব কিছু ছাপিয়ে সব থেকে ভয়ানক যে ব্যাপারটা ঘটছে তা হলো ওই অপার্থিব শব্দটা মোহরের মুখ থেকে বেরিয়ে আসছে। এমন বীভৎস কোনো শব্দ আমি শুনিনি। মোহর, আমি ডাকলাম, খুব ভয় ভয়। কি? সিঙ্গেল নোটে হচ্ছে শব্দটা। বুকে কাঁপন ধরানো একটানা হাই পিচের আওয়াজ। মনে হচ্ছে আমার সমস্ত স্নায়ু বিকল হয়ে যাবে। ফোনটা ডান হাতে ধরে আছি, টের পাচ্ছি আমার হাঁটু দুটো ঠকঠক করে কাঁপছে। দুটো বিছানার মধ্যে খুব বেশি হলে 4 হাতের দূরত্ব, কিন্তু আমার মনে হচ্ছে কয়েক যোজন পথ। পা দুটো অবশ হয়ে আসছে। আমি ওর আরও কাছে গিয়ে দাঁড়ালাম। ওর শরীরটা এখনও সমান তালে দুলছে, যেন অদৃশ্য কেউ দোলাচ্ছে দেহটাকে। স্পষ্ট অনুভব করলাম ঘামের ফোঁটাগুলো আমার কক্সিস দিয়ে নিচে নামছে। কি? মোহর, আমি ওর কাঁধটা ধরে নাড়া দিতেই শিউরে উঠে হাত সরিয়ে নিলাম। জমাট বরফের মতো তীব্র ঠান্ডা ওর শরীরটা। পেশিগুলো টান টান, মনে হচ্ছে কেউ ধরে এভাবে বাঁকিয়ে আর্চ বানিয়ে দিচ্ছে। গভীর একটা শ্বাস টেনে সাহস করে আমি আবার কাঁধে হাত রাখলাম। মোহর, মোহর, তুমি কোনো ভয়ের কোনো স্বপ্ন দেখছো? কি? মোহর, এবার আমি গলাটা একটু চড়ালাম। কি? মোহর, মোহর, ওঠো মোহর, চোখ খোলো। আমি ওর কাঁধ ধরে সর্বশক্তি দিয়ে ঝাঁকুনি দিলাম। ওর দেহের থরথর কাঁপুনি আমি স্পষ্ট অনুভব করছি। এক হাতে দেহের আর্চের অবস্থাটা বজায় রেখে অন্য হাত দিয়ে আমার হাতটাকে শক্ত করে ধরলো। হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে যাওয়া গাড়ির মতন ওর কাঁপুনি থেমে গেছে। আচমকাই মাথাটাকে স্লো মোশনে আমার দিকে ঘোরালো মোহর। চোখে সাদা বলে কিচ্ছুটি নেই, সবটাই মিশকালো। আর তক্ষুনি ও আবার চেঁচিয়ে উঠল, কি? ভোরের নরম আলো পূর্ব দিকের জানলাটা বেয়ে মুখে এসে পড়তেই চোখ খুললাম। মোহর আমার সামনে বসে। আমি ওর বিছানায় শুয়েছিলাম। মোহরের মুখে একরাশ দুঃখ। সরি। আমার চোখ খোলার পর ও প্রথমে এটাই বলল, ভেরি সরি, আমার জন্য তোমাকে কাল অসুবিধায় পড়তে হয়েছে।
আমার মনে হয়েছিল ট্রিটমেন্ট চলছে, ওষুধ খাচ্ছে, আমার আর কিছু হবে না। কিন্তু আই অ্যাম ভেরি সরি। চোখের পাতা বন্ধ করছে আর খুলছে মোহর। বিরক্ত হলাম, আবার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গত রাতে ও কোন অবস্থায় ছিল। তুমি আগে কেন বলোনি? বলিনি মানে? বলেছিলাম না আমি ঘুমের মধ্যে অদ্ভুত শব্দ করি, তুমি গ্রাহ্যই করো না। আমি প্রশ্ন শুনে দিলাম, কি হয় তোমার? আগেও হয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ, এটারই ট্রিটমেন্টের জন্য কলকাতায় এসেছি। ডাক্তার বলেছেন স্লিপ প্যারালিসিস। স্লিপ প্যারালিসিস? বোবায় ধরা। বোবায় ধরলে না ঘুমে না জেগে থাকা অবস্থায় চলে যায় মানুষ। দেখে, শোনে, অনুভব করে, কিন্তু পক্ষাঘাতের মতনই শরীরটা নড়তে চড়তে পারে না। ওহ, আমি মাথা নাড়ালাম। এই নিয়ে বিশদে জানা নেই। মনে হলো সবটা মোহর ঠিক বলছে না। উঠে এসে নিজের খাটে বসতেই মাথা খুলল। দাঁড়াও, তুমি বললে তুমি নড়াচড়া করতে পারো না? হ্যাঁ, কিন্তু তুমি তো নড়ছিলে। তোমার মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতন এধার থেকে ওধার হচ্ছিল। তোমার হাতগুলো দিয়ে চাদরটাকে খামচে খামচে ধরছিলে। পা দুটো তালে তালে বিছানায় ঠুকছিলে। চোখের তলার ডার্ক সার্কেলগুলোর অন্ধকার এবার ছড়িয়ে পড়ল মোহরের গোটা মুখে। মোহর জোর করে হাসার মতন করলো। ও, তাই নাকি? হতে পারে যে এই প্যারালিসিসটা সারা শরীরে হয় না। হয়তো কাল রাতে যেমন হয়েছিল, হাত পা মাথায় কিছু হয়নি। হতে পারে। গলাটা শেষের দিকে খাদে নেমে গেল। হঠাৎ আমার চোখ গিয়ে পড়লো ঘড়ির ওপরে। এ মা, আমার দেরি হয়ে গেল যে। ব্রাশে মাজন লাগিয়ে নিয়ে ছুটলাম বাথরুমে। ঝটাঝট ব্রাশ, প্রাতকৃত্য স্নান সেরে এসে কোনো মতে পোশাক গলিয়ে চুলটাকে বেঁধে নিয়ে ব্যাগ তুলে দৌড়। সকালের খাওয়া বাইরেই সারতে হবে। যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি তখন মোহরের গলা শুনলাম। রাতে অদ্ভুত শব্দ হলে গ্রাহ্য করো না যেন, ইয়ার প্লাগ কিনে নিও। পুনরায় নিস্তরঙ্গভাবে আমাদের জীবন কাটতে শুরু করলো। আমিও ধরে নিলাম সেদিন যা ঘটেছিল তা মোহরের জীবনে একটা খারাপ দিন মাত্র। ওর প্রতি আর কোনো ক্ষোভ রাখিনি। তবে এর মাঝে একটা কাজ অবশ্য করেছি। ওর কথা সিরিয়াসলি নিয়েছি। এক জোড়া ইয়ার প্লাগ কিনে এনেছি। প্রতি রাতে কানে দিয়ে আমি ঘুমোতে যাই। যেহেতু আমার কানে আর কোনো শব্দ প্রবেশ করে না, তাই ধরে নিয়েছি আর কিছু ঘটেনি এবং জীবন নিস্তরঙ্গভাবেই কাটছে। পচা ভাদ্র মাস, ভ্যাপসা গরম, সারাদিনে ঘেমে নেই একসা। সন্ধেবেলায় রুমে ফিরে চান না করা পর্যন্ত শান্তি হয় না। রাতে খাওয়া সেরে আমি সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়েছি, তবে ঘুমোইনি। মোহর বিশেষ বাচাল মেয়ে নয়। হ্যাঁ, হুঁ, না এসব শব্দগুলো ছাড়া বিশেষ কিছুও খরচ করে না। আমি একটা থ্রিলার বই পড়ছিলাম, সৈকত মুখোপাধ্যায়ের। বইটা দুর্দান্ত, কিন্তু নিদ্রার দেবী আমাদের রুমের জানলা বেয়ে আমার চোখে এসে ভর করলেন। রুমমেটটিকে শুভরাত্রি জানিয়ে কানে ইয়ার প্লাগ গুঁজে ঘুমোতে চলে গেলাম। আচমকা মাঝরাত্রিরে ঘুম ভেঙে গেল। একটা তীব্র বরফ শীতল হাওয়া আমার শরীরের সমস্ত লোমকে যেন স্পর্শ করে গেল। আমি উঠে বসলাম, কাঁপছি। কারেন্ট চলে গেছে। বৃষ্টি শুরু হয়েছে বাইরে। অনুভব করলাম নিঃশ্বাস ফেললে শীতকালের মতন ধোঁয়া বেরোচ্ছে নাক মুখ দিয়ে। অদ্ভুত ব্যাপার, সারাদিন ভ্যাপসা পচা গরম ছিল। কলকাতা শহরে ভাদ্র মাসে প্রবল বৃষ্টি হলে হাওয়া একটু জলো একটু ঠান্ডা হতে পারে, তাই বলে মুখ দিয়ে ধোঁয়া বেরোনো সত্য? হাঁটু দুটোকে টেনে বুকের কাছে তুলে নিলাম। কাঁপুনি আসছে, দাঁতে দাঁতে ঠকঠক করছে আমার। এমন সময় একটা শব্দ কানে আসতেই ভয়ের শুঁয়োপোকা আমার শিরদাঁড়া বেয়ে ওঠানামা শুরু করে দিল। খুব আস্তে হচ্ছে শব্দটা, ঘড় ঘড়ে। একটা হরর মুভিতে এরকম সাউন্ড এফেক্ট ছিল। সিনেমাটা দেখার পর আমি বহু রাত ভয়ে ভালো করে ঘুমোতে পারিনি। সিনটা মনে পড়ে যাচ্ছিল। নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করলাম যে শুধু শুধুই ভয় পাচ্ছি। দু কানে হাত দিয়ে ইয়ারপ্লাগগুলো যথাস্থানে আছে কিনা দেখতে গিয়ে টের পেলাম ডান দিকেরটা খুলে গেছে। ইষ্টনাম জপ করতে করতে মোবাইলের আলোয় ড্রয়ার খুলে একটা চাদর বের করে বিছানায় ফিরে আসবো। এমন সময় আবার ঘড়ঘড়ানি শব্দটা কানে এলো। ভয় ভয় আমি মোহরের খাটের দিকে তাকালাম। এ কি? দৃশ্যটা দেখে আমি দুবার চোখ কচলে নিলাম। মোহর ওর বিছানায় নেই। কোথায় গেল? ডাকতে যাবো এমন সময় আবার ওই ঘড়ঘড়ে শব্দটা ঘরের মধ্যেই হলো। ভয় করছে, মন বলছে শব্দের দিকে গুরুত্ব না দিয়ে ইয়ারপ্লাগ কানে গুঁজে শুয়ে পড়ো। কিন্তু আমার কৌতূহলী মন আমাকে বিপথে চালনা করলো। আমি সব ভয় দেখলাম। মেঝেতে শুয়ে ঠিক আগের দিনের মতনই যন্ত্রণা কাতর মুখ নিয়ে বেঁকে ধনুক হয়ে রয়েছে মোহরের দেহটা। রগের শিরাগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ফুঁসে ওঠা শিরা দিয়ে নীলচে রক্ত চলাচল করছে। অপ্রকৃতিস্থ হয়ে থাকা শরীরের মধ্যে ভয়ঙ্কর হলো ওর চোখ দুটো। ওই চোখ দেখে আমি আগের দিন জ্ঞান হারিয়েছিলাম। চোখের তারা প্রসারিত হয়ে সাদা অংশ ঢেকে ফেলেছে। মিশকালো রং, হাতের বড় বড় নখ দিয়ে শানে আঁচড় কাটছে। গা শিরশিরিয়ে উঠল আমার। মোহরের গলা দিয়ে গার্গল করার মতো ঘড় ঘড় শব্দ হচ্ছে। আমার মুখ থেকে হাঁফ ছাড়ার মতো একটা শব্দ হলো। ভয় পেয়ে পায়ের আঙুলগুলোকে সংকুচিত করে ফেলেছি।
কাঁপছে আমার সারা শরীর। এক পা এক পা করে মোহরের দিকে এগোলাম। আস্তে আস্তে নিচু হয়ে ওর গায়ে হাত দিতেই আবার সেই এক অনুভূতি, মনে হলো ডিপ ফ্রিজের মধ্যে হাত ভরে দিয়েছি। আমার গলা শুকিয়ে কাঠ, ঠোঁট চাটছি। মোহর কিভাবে আবার স্বাভাবিক হবে সেটাই তখন একমাত্র চিন্তা। ও নিজের অস্বাভাবিকত্ব নিয়ে মিথ্যে বলেছিল। ওর সঙ্গে কথা বলার পরে স্লিপ প্যারালিসিস রোগটা নিয়ে আমি ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করেছিলাম। সেখানে কোথাও ওর এমন অবস্থার কথা বলা নেই। মিঠু কাকিমাকে ডাকবো? হঠাৎই মনে হলো ওকে জাগিয়ে তোলাটাই প্রথম কাজ। বুক ভরে দম নিলাম। মোবাইলের আলো ঘরে ঘুরিয়ে আমার জলের বোতলটা কোথায় রেখেছি দেখে নিলাম আগে। মাত্র 5 কদম দূরে। মনে হলো 500 পা হাঁটছি। জলের বোতলটা নিয়ে ফিরে এসে সব জলটা ঢেলে দিলাম মোহরের মুখে। বিরাট ভুল করলাম। জলটা মোহরের মুখে পড়া মাত্র ওর সারা শরীর বেয়ে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। একটা প্রচণ্ড খিঁচুনি শুরু হয়ে গেল সারা দেহে। শরীরটা যন্ত্রণায় বেঁকে চুরে নীল হয়ে উঠতে লাগলো। ঘরে শব্দটা বন্ধ হয়ে গোঙানি শুরু হলো এবার। আচমকাই মোহর পুরো উল্টে হাঁটু গেড়ে বসলো। ওর বুকটা হাঁপড়ের মতন ওঠা নামা করছে। 2 হাত 2 পায়ে ভর দিয়ে থাকা মোহরকে এখন হিংস্র পশুর মতন দেখাচ্ছে। মোহর! আধার ভরা চোখ নিয়ে মোহর মুখ তুলে তেড়ে আসতে আমার ফোনটা হাত থেকে ছিটকে পড়ে নিভে গেল। মোহর পরদিন ভোরেই রুম ছেড়ে চলে যায় আমার জ্ঞান ফেরার আগে। মিঠু কাকিমা ব্রেকফাস্ট দিতে এসে বললেন ট্রিটমেন্ট কাল শেষ হয়ে গেছে বলে মোহর ভাড়া মিটিয়ে দিয়ে চলে গেছে। সেদিন আর বেরোলাম না। সারাদিন শুয়ে রইলাম। আমি যা দেখেছি তা কেউ বিশ্বাস করবে না। মিঠু কাকিমাকেও বলতে পারিনি তাই। মোহরের জন্য চিন্তা হচ্ছিল। অজানা শঙ্কা আমাকে গ্রাস করছিল। মোহরকে রাতে ওভাবে দেখার পর আমি যখন জ্ঞান হারাই তারপরেও নিশ্চয়ই অনেক কিছু ঘটেছে। আমি সামনে থাকলেও সাক্ষী হতে পারিনি। ভাবতে ভাবতে রাতে শেষ না করা বইটা আবার হাতে তুলে নিলাম। বইটা খুলতেই আমি অবাক। একটা কাগজ, একটা চিঠি। মোহর লিখে রেখে গেছে আমার নামে। প্রিয় সংযুক্তা, এভাবে জানিয়ে যেতে হচ্ছে বলে আমি দুঃখিত, কিন্তু তোমার মুখোমুখি হওয়ার মতন সাহস আমার নেই। আমি এখানে কোনো ট্রিটমেন্ট করাতে আসিনি। আমি মুক্তি খুঁজতে এসেছিলাম। পেয়েছি। ধন্যবাদ তার জন্যে। আমি জানি পুরোটা পড়ার পর থেকে তুমি আমাকে ঘেন্না করবে, কিন্তু বিশ্বাস করো আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। আমার সঙ্গে এসব শুরু হয় প্রায় 1 বছর আগে। আগে যেখানে পেইং গেস্ট ছিলাম সেখানে তোমার মতনই একটা রুমে আমি একা থাকতাম। একজন নতুন রুমমেট এলো। মেয়েটা জার্মানি থেকে সদ্য ফিরেছিল। ওর ঝকঝকে একাডেমিক কেরিয়ারের বাইরেও ওর পোর্টফোলিওতে আরও একটা ব্যাপার ছিল যেটা পরে জানতে পারি। মেয়েটা রাতে ঘুমের ঘোরে অদ্ভুত শব্দ করত। আমি যেমন করতাম ঠিক তেমনি। তোমার মতনই আমি ওকে হেল্প করার চেষ্টা করেছিলাম। তুমি যা যা করেছো আমিও একদম সেসবই করেছিলাম। ওর মুখে জল ছিটিয়ে ওকে জাগানোর চেষ্টা করেছিলাম। সেদিন ও আমাকে আক্রমণ করেছিল। সেই থেকেই এই অদ্ভুত ভয়ালো ব্যাপারটা আমার সঙ্গে ঘটতে শুরু করে। আমার বুকের ওপরে একটা পিশাচ এসে বসে থাকতে শুরু করে প্রায় দিন রাত্রেই। সেই সব রাতে আমার ঘুমের মধ্যে অমন হয়। কান্না পায়। কি ভারী পিশাচটা, কি ভয়ানক তাকে দেখতে। আমি তার স্পর্শ জানি, গন্ধ চিনি, পায়ের শব্দ শুনি। সে আমাকে ভয় দেখায়। তারপর আমার ঘাড়ে নিজে লম্বা লম্বা দাঁত ফুটিয়ে রক্ত খায়। প্রথমবার ওই পিশাচ আমার কাছে আসে 358 দিন আগে, ভাদ্র মাসের 22 তারিখ। এটা আসলে একটা অভিশাপ। মেয়েটা আমাকে বলেছিল ও একজনের থেকে সাপটা কুড়িয়েছে। জার্মানদের ভাষা থেকে তর্জমা করলে ঘুম পিশাচ, ওরা বলে মারা। পিশাচ যার উপরে ভর করে তার প্রাণ শক্তি চুষিয়ে খেয়ে তাকে ছিবড়ে করে ফেলে। বাঁচার উপায় একটাই, যখন পিশাচ ভর করবে তখন যদি কেউ তাকে বাধা দেয় এবং পিশাচ যদি সেই মুহূর্তে তাকে আক্রমণ করে তবেই এই সাপ থেকে মুক্তি ঘটবে। সেই সাপ তখন বাধাদানকারী ব্যক্তিতে স্থানান্তরিত হয়ে যাবে। মেয়েটার কথা প্রথমে বিশ্বাস না করলেও পরে করতে বাধ্য হয়েছি। আমি মরতে বসেছিলাম সংযুক্তা। তুমি আমার যে রূপ দেখেছো তা সমস্ত সারবস্তু চুষে নেওয়ার পরের অবস্থা। আমাকে দেখতে কি সুন্দর ছিল আর কি হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। ওই পিশাচের অত্যাচার আমি আর সহ্য করতে পারছিলাম না। আশা করি তুমি আমার অবস্থাটা বুঝছো। আমি তাই মুক্তির পথ খুঁজেছি। তুমিও একদিন এভাবেই মুক্তি পাবে বলেই আমার বিশ্বাস। সেদিন অন্তত আমাকে ক্ষমা করে দিও। তোমার জন্যে অনেক শুভকামনা রইল। ইতি মোহর। সত্যি বলতে কি, আমি মোহরের চিঠিটাকে বিশেষ গুরুত্ব দিইনি। হ্যাঁ, আমি নিজের চোখে ওর করুণ অবস্থা দেখেছি। ভয়াবহ ছিল সেসব দৃশ্য। কিন্তু কোনো পিশাচের জন্যে ওগুলো ঘটছিল আর আমি বাধা দিয়েছি বলে তার ছায়া আমার উপরে ভর করবে, এসব আমি বিশ্বাস করিনি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বনাম সংস্কার গ্রুপের সদস্য হওয়ার সুবাদে ঢের জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আমার। কত পুরনো দালান, জংলা জায়গায় রাত কাটিয়েছি প্রচলিত ভূতের খোঁজে। মোহর এসবে ভয় পায় বিশ্বাস করে আমি করব না। কোনো অজানা কারণে হয়তো ওর ঘুমে একটা সমস্যা আছে। ঘুম না হওয়াতে স্নাভাবিক বৈকল্য দেখা দিয়েছে, তারই ফলের সাক্ষী হয়েছি।
মোহর চলে যাওয়ার পরে 5 দিন ভালোই কাটলো। রুমে আবার একলা। সমস্যাটা ষষ্ঠ দিনে হলো, সরি দিনে নয়, রাতে। ওই রাতে আচমকাই আমার ঘুম ভেঙে গেল। দম নিতে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন খুব ভারী কিছু বা কেউ আমার বুকে চেপে বসে আছে। বেশ কিছুক্ষণ পরে যখন আমি একটু স্বাভাবিক হয়েছি, তখন জানলা দিয়ে এসে পড়া হলদেটে স্ট্রিট লাইটের আবছা আলোয় আমি একটা মুখ দেখতে পেলাম। ভয়ানক একটা চেহারা। চোখ দুটো আংড়ার মতো লাল টকটক করছে, জ্বলছে যেন। গোটা মুখটাতে কর্কশ বাদামি রোঁয়া, মাথায় দুটো শিং পাক খেয়ে উঠেছে, ছুঁচলো কান, মুখের কাজটা তুণ্ডবৎ হয়ে শেষ হয়েছে। নাকের রং কালো, একজোড়া দাঁত নিচের চোয়াল থেকে বেরিয়ে উঠে এসেছে ঠিক বুনো শুয়োরের দাঁতের মতন। মাথাটা যত বড়, বাকি শরীরটা সেই তুলনায় অনেকটাই ছোট। দেহের শেষভাগে একটা লেজ, লেজটা ঠিক চাবুকের মতন দেখতে। লেজের ডগাটা ঠিক যেন বল্লমের ফলা। অত ভয় আমি জীবনে কখনো পাইনি। ভয়ে চেঁচিয়ে উঠলাম, কিন্তু অবিশ্বাস্যভাবে গলা থেকে সেভাবে কোনো শব্দই বেরোলো না। নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। শুধু একটা অস্পষ্ট অথচ তীক্ষ্ণ শব্দ শোনা যাচ্ছিল, কি। অসহায়ের মতন মনে মনে বলে চলেছিলাম, না না না, এ সত্যি হতেই পারে না। অপার্থিব ওই প্রাণীটাকে আমি বুক থেকে নামানোর জন্য প্রাণপণে চেষ্টা করলাম। থুতু ছুঁড়তে চাইলাম, কিন্তু পারলাম না। হাত দিয়ে ঠেলতে চাইলাম, স্পর্শও করা গেল না। ওটাই পিশাচ, মোহরের বলা সেই পিশাচ। পিশাচটা হাসতে শুরু করলো। সে কি বিকট অট্টহাসি! উফ! রোঁয়াওয়ালা ঠোঁট সরে দেখা গেল ইকড়ি মিকড়ি অথচ ধারালো দাঁতের শাড়ি। পিশাচ আমার ঘাড়ের কাছে মুখটা নামিয়ে আনলো। ওর মুখ থেকে ভকভক করে ধেয়ে এলো অসম্ভব দুর্গন্ধ। তখনই সাপের জিভের মতন চেরা লকলকে জিভখানা শূন্যে ছুঁড়ে দিয়ে আমার কানে ঢুকিয়ে দিল পিশাচটা। আগে যদি একটিবারের জন্য বুঝতে পারতাম মোহর আসলে নিজের সাপটা অন্যের ঘাড়ে চালিয়ে মুক্তির পথ খুঁজছে, তাহলে আমি ওই ভুল করতাম না। এখন প্রায় দিন রাতে পিশাচটা এসে আমার প্রাণশক্তি শুষে খেয়ে যায়। এ এক অমানসিক অত্যাচার। তিলে তিলে মরছি আর রোজ অপেক্ষা করছি আজ রাতে কি পিশাচ আসবে। মিঠু কাকিমাকে এসব বলিনি, বলে কোনো লাভ হবে না। বিশ্বাস করবে না। একলা সহ্য করছি সব। আমার এখনও কোনো রুমমেট নেই। একদিকে ভালোই হয়েছে, রুমমেট থাকলেই আমার সাপটা কখন তার উপরে গিয়ে বর্ষিত হবে কে জানে। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক, তবে কতদিন এই অত্যাচার সইতে পারবো তাও জানি না। আমি কখনো মোহরকে সাহায্য করতে যেতাম না, যদি জানতাম যে মোহর ঘুমোলে পিশাচ হয়ে যায়।